আগামী 12ই ফেব্রুয়ারি দেশে সাধারণ ধর্মঘট এবং এ রাজ্যে শিল্পভিত্তিক ধর্মঘট। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিআইটিইউ রাজ্য সভাপতি অনাদি সাহু। অনিদা, গণশক্তি ডিজিটাল আপনাকে স্বাগত। প্রথম যে প্রশ্ন থাকবে যে কেন এই ধর্মঘট? নমস্কার। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার গত 21শে নভেম্বর দেশে নতুন শ্রম আইন, যাকে বলা হচ্ছে 4টি শ্রম কোড, লাগু করা হয়েছে। 29টি শ্রম আইন বাতিল করে এই শ্রম আইনে বলা হয়েছে ভারতবর্ষের শ্রমিক শ্রেণীকে 8 ঘন্টা নয়, 12, 14, 18 ঘন্টা কাজ করতে হবে। পুঁজিপতিরা যেমন চাইবে, কলকারখানার মালিকরা যেমন চাইবে, এবং এখানে রাষ্ট্র বা সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আমাদের দেশে যে আইন ছিল, যে আইনে একজন শ্রমিকের তার বাঁচার মতো মজুরি, যে প্রয়োজন ভিত্তিক ন্যূনতম মজুরি যাকে বলা হয়, নিড বেস মিনিমাম ওয়েজ, তার যে আইন, সেই আইন বাতিল করা হয়েছে। আজকের দিনে একজন শ্রমিক, সাধারণভাবে আমরা ধরে নিই আনস্কিল লেবার, অদক্ষ শ্রমিক, তার ন্যূনতম মজুরি হবে 26,000 টাকা। কিন্তু কেন্দ্রীয় সরকার সেটাকে বাতিল করে ঘোষণা করেছে যে এখন থেকে কেন্দ্রীয় সরকার ঠিক করে দেবে ফ্লোর লেভেল ওয়েজ। ফ্লোর লেভেল ওয়েজ, সেখানে কি বলা হয়েছে, 2019 সালে ঘোষণা করা হলো, সেটা হবে 178 টাকা। যখন আমাদের দেশে আজকের দিনে পুরনো আইন অনুযায়ী কমপক্ষে একজন শ্রমিকের হবে 26,000 টাকা ন্যূনতম মজুরি, তখন কেন্দ্রীয় সরকার বলছে যে 4,500 থেকে 5,000 টাকা একটা শ্রমিকের মজুরিটাই যথেষ্ট। এবং একইভাবে আমাদের দেশে শ্রমিকদের তার যে কাজের অধিকার, স্থায়ী কাজে স্থায়ী চাকুরি, শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রিতে শ্রমিকদের স্থায়ীভাবে নিযুক্ত করা আমাদের দেশে আইন ছিল, সেটাকে বাতিল করে কেন্দ্রীয় সরকার বলছে এখন স্থায়ী কাজে অস্থায়ী, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, কম মজুরিতে শ্রমিক নিযুক্ত করা যাবে। স্থায়ী একই কাজে একজন শ্রমিক, সে হয়তো 30,000, 40,000, 50,000 টাকা তার বেতন হবে, কিন্তু অস্থায়ী ওইভাবে ওই কাজে যদি একজন শ্রমিক নিযুক্ত হয়, সে হয়তো 8,000, 10,000 টাকায় তাকে কাজ করতে হবে, একই ওয়ার্কিং আওয়ার, উইদাউট ওভারটাইম। নতুন আইনে বলা হচ্ছে। এবং স্থায়ী কাজে কোনো স্থায়ী চাকরি থাকবে না, যে কোনো সময় মালিকরা ছাঁটাই করতে পারবে, শ্রমিকদের কলকারখানা থেকে বের করে দিতে পারবে। আমাদের দেশের শ্রম আইন, নতুন শ্রম কোড 2025 সালের 21শে নভেম্বর থেকে যা লাগু হলো, তার ফলে দেশের সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের প্রায় 75%, 70% কলকারখানা শ্রমিক, প্রায় 75%, যারা শ্রম আইনের বাইরে, তাদেরকে বের করে দেওয়া হলো, যাদের কোনো শ্রম আইনের সুরক্ষা আগামী দিনে পাবে না। তারা কোনো লেবার শ্রম দপ্তর বা ট্রাইব্যুনাল কাছেও তারা যেতে পারবে না। মালিকরা যখন ইচ্ছে ছাঁটাই করবে, মালিকরা বাঁচার মতো মজুরি দেবে না, তাদের সামাজিক সুরক্ষা, তাদের বোনাস, তাদের পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, পেনশন, এসব কিছুই থাকবে না। মালিকরা দয়া করলে যতটুকু দেবে, ভারতবর্ষের শ্রমিক শ্রেণীকে এখন থেকে সেটাই মেনে নিতে হবে। কারণ এখন উদার অর্থনীতি, কেন্দ্রে একটা অসভ্য বর্বর দল বিজেপি, আরএসএস, যারা সরকার পরিচালনা করছে,
তারা মনে করছে যে আমাদের দেশের আদানি আম্বানি, টাটা বিড়লা, রিলায়েন্স, ভারতী এয়ারটেল, এই যে বড় বড় কোম্পানিগুলো বা সাম্রাজ্যবাদী কর্পোরেট হাউসগুলো, তাদের স্বার্থ রক্ষা করাই ভারতবর্ষের সরকারের পবিত্র কর্তব্য। আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের মানুষের জীবন জীবিকা, তাদের ভালো মন্দ, তাতে কিছুই যায় আসে না। এবং গত 12 বছর ধরে কেন্দ্রের যে নরেন্দ্র মোদী সরকার চলছে, এই সরকারের উদার অর্থনীতির এই সময়ে আমাদের দেশে সবচেয়ে বেশি মূল্য বৃদ্ধি হয়েছে, আমাদের দেশে সবচেয়ে বেশি বেকারি এই সময়ে বেকার তৈরি হয়েছে, আমাদের দেশে এই সময়ে সবচেয়ে বেশি ধনী দরিদ্রের বৈষম্য, গরিবী এই সময়ে আমরা দেখেছি। কিন্তু কেন্দ্রীয় সরকার বলছে দেশ এগিয়ে চলেছে। একটা অদ্ভুত অবস্থা চলছে। আগে আমাদের দেশের পুঁজিপতিরা তারা শ্রম আইন ভঙ্গ করলে বা আমাদের দেশে শ্রমিকদের টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা, ইএসআই এর টাকা আত্মসাৎ করলে, গ্র্যাচুইটি টাকা না দিলে মালিকদের জেল জরিমানা হতো। কিন্তু নরেন্দ্র মোদীর জমানাতে সেই আইন সংশোধন করা হয়েছে এবং বলা হয়েছে যে এখন ওই মালিকদের আর জেল জরিমানা করার দরকার নেই, সামান্য কিছু আর্থিক ফাইন দিলেই যথেষ্ট। কিন্তু আজকে এই যে শোষণ, এই যে কাজের বোঝা বৃদ্ধি, এই যে শ্রমিকদের মজুরি হ্রাস বা স্থায়ী কাজে অস্থায়ী চাকরি, জীবনের জীবিকার নিরাপত্তা থাকছে না, এর বিরুদ্ধে যদি শ্রমিকরা লড়াই করে, ধর্মঘট করে, তাহলে একদিনের কাজ যদি ধর্মঘট করে নষ্ট হয়, তাহলে তাকে 8 দিনের মজুরি দিতে হবে। শ্রমিকরা যদি ধর্মঘট করতে চায়, যদি মিছিল মিটিং করে, তাহলে শ্রমিকদের জেল জরিমানা হবে, তার চাকরি যাবে, যা ভারতবর্ষের স্বাধীনতার পর গত 78 বছর ছিল না। এমনকি ব্রিটিশের জমানাতেও 1926 সালে আমাদের দেশের প্রথম ট্রেড ইউনিয়ন আইন তৈরি হয়েছে, তখনও আমাদের দেশে এই ব্যবস্থা ব্রিটিশরাও চালু করার সাহস করেনি। কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তার উদার অর্থনীতি আমাদের দেশের পুঁজিপতিদের ব্যবসা সহজে যাতে করতে পারে এবং শ্রমিকদের যাতে অবাধ শোষণ করে যাতে মালিক শ্রেণীকে উৎসাহিত করা যায় মুনাফা বৃদ্ধি করতে হবে, তার জন্যে তাদের কাজের ঘন্টা বাড়িয়ে দিতে হবে, শ্রমিকদের মজুরি কমিয়ে দিতে হবে, স্থায়ী চাকরির পরিবর্তে অস্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা যা কেন্দ্রে নরেন্দ্র মোদী করতে চাইছে, তাকে আমরা বলছি অসভ্য বর্বর মধ্যযুগীয় শোষণ ব্যবস্থা। আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু অনেকদিন আগে, যখন ওরা বাবরি মসজিদ ভেঙেছিল, ধর্মের ভিত্তিতে গোটা দেশের মানুষকে বিভক্ত করেছিল, তখনই তাদেরকে বলা হয়েছিল যে অসভ্য বর্বর একটি রাজনৈতিক দল, যারা দেশের স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না, ওদের পূর্বপুরুষদের, যারা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে যারা খুন করেছিল, হত্যা করেছিল, এবং আজকে তারা বিভাজনের রাজনীতি করে এই যে উদার অর্থনীতি, এই যে শোষণ ভিত্তিক ব্যবস্থা, এই যে মানে নতুন শ্রম আইন, লেবার কোড, তার বিরুদ্ধে যখন শ্রমিকরা ঐক্যবদ্ধ হচ্ছে, তখন ধর্মের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে তারা বিভাজনের রাজনীতি করছে। এর বিরুদ্ধে আজকে গোটা দেশের শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ হচ্ছে। এই যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, এই সরকারের বিরুদ্ধে শুধু শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার রক্ষার জন্য লড়াই তা না, আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প, কলকারখানা, ব্যাংক, বিমা, রেল, প্রতিরক্ষা, বিমানবন্দর থেকে শুরু করে কয়লা, ইস্পাত, বিদ্যুৎ শিল্প, আমাদের দেশের জল, জমি, জঙ্গল, রাষ্ট্রায়ত্ত যা কিছু প্রাকৃতিক সম্পদ,
এই সব কিছু আজকে লুণ্ঠন হচ্ছে, আমাদের দেশের বিদেশের পুঁজিপতির হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং তাকে রক্ষা করার জন্য আজকে শ্রমিক শ্রেণীকে লড়াই করতে হচ্ছে। একইভাবে আমাদের দেশে যে জনবিরোধী বিদ্যুৎ বিলের বিরুদ্ধে শ্রমিকদেরকে লড়াই করতে হচ্ছে। যে কোনো সময় এই বিদ্যুৎ আইন যদি তৈরি হয়, তাহলে আমাদের দেশের গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের বিদ্যুতের অধিকার থাকবে না। এবং একইভাবে আমাদের দেশের কৃষকদেরকে ঐতিহাসিকভাবে কৃষিক্ষেত্রে কর্পোরেটের লুট এবং সাম্রাজ্যবাদের লুটের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। ঐতিহাসিক কৃষক আন্দোলন কর্পোরেটের স্বার্থে 3টি কৃষি আইনকে প্রত্যাহার করতে বাধ্য করেছিল। আমাদের বিশ্বাস যে আজকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যে আইনটা করেছে, শ্রমজীবী মানুষ যারা সংগঠিত ক্ষেত্রে কাজ করছে, আমাদের দেশের উৎপাদন কলকারখানায় করছে, তাদেরকে শ্রম আইনের বাইরে বের করে দিয়েছে। আর যে শ্রম আইনের মধ্যে আছে তাদের উপরে বর্বর শোষণ ব্যবস্থা, মধ্যযুগীয় শোষণ ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে। যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করছে, যারা গিগ ওয়ার্কার, যারা প্ল্যাটফর্ম ওয়ার্কার, যারা স্কিম ওয়ার্কার, এদের জন্য কেন্দ্রীয় সরকারের কিছু যায় আসে না, এবং এদের জন্য কেন্দ্রীয় সরকারের এই শ্রম আইনে কোনো সামাজিক সুরক্ষা, তার মিনিমাম ওয়েজের কোনো ব্যবস্থার কথা বলা হয়নি। পুরনো আমাদের দেশের শ্রমজীবী মানুষের যে সামাজিক সুরক্ষা, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, গ্র্যাচুইটি, এই যে ম্যাটারনিটি বেনিফিট, এই সমস্ত সুযোগ সুবিধাগুলো কার্যত এগুলোকে লঘু করে দেওয়া হয়েছে, যার ফলে সামগ্রিকভাবে একটা মধ্যযুগীয় বর্বর শোষণ ব্যবস্থা আমাদের দেশে দেশি বিদেশি পুঁজিপতিদের স্বার্থে ভারতবর্ষের বর্তমান সরকার যা কায়েম করতে চাইছে, এর বিরুদ্ধে একটা সর্বাত্মক লড়াই ভারতবর্ষের শ্রমিক শ্রেণীকে করতে হচ্ছে। গত করোনার সময় 2020 সালে লকডাউনের সময় যখন বিরোধী শূন্য পার্লামেন্ট, তখন এই শ্রমিক বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী শ্রম আইন পুঁজিপতিদের স্বার্থে নরেন্দ্র মোদী পাশ করিয়ে নিয়েছিল। গত 4 বছর ধারাবাহিকভাবে শ্রমিক শ্রেণীর বিরোধিতা এবং লড়াইয়ের মুখে এই আইন লাগু করতে পারেনি। আজকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যে আইন লাগু করার চেষ্টা করছে, এর বিরুদ্ধে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী ইতিমধ্যে কয়েক দফা গোটা দেশে ধর্মঘট করেছে, প্রতিবাদ করেছে, এবং আগামী 12 তারিখে গোটা দেশে এর বিরুদ্ধে ধর্মঘট হবে, লড়াই হবে। এবং শ্রমিক শ্রেণী কখনোই পুঁজিপতিদের কাছে, সাম্রাজ্যবাদের কাছে, বৃহৎ পুঁজিপতি কর্পোরেটের কাছে আত্মসমর্পণ করবে না। আর নরেন্দ্র মোদী, বিজেপির মতো যে সমস্ত শাসক দল যারা পুঁজিপতিদের দালালি করছে, তাদের কাছে ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের শ্রমিক শ্রেণী, ভারতবর্ষের কৃষকরা আত্মসমর্পণ করবে না। এখন আমাদের রাজ্যে 12 তারিখে, 12ই ফেব্রুয়ারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার জন্য আমরা আমাদের রাজ্যের শ্রমিক সংগঠনগুলো আমরা ঠিক করেছি যে আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে যাবে পরীক্ষা দিতে, আমাদের শ্রমিক ভাইয়েরা যারা পরিবহন শিল্পের, তারা রাস্তায় তারা গাড়ি রাখবেন, বাস চলবে, ট্যাক্সি চলবে, অটো টোটো চলবে, ট্রেনও চলবে। কিন্তু সন্ধ্যা 6টার পরে তারা যখন বাড়ি ফিরে যাবে, তখন 10 মিনিটের জন্য হলেও পরিবহন শ্রমিকরা গোটা রাজ্যে তারা চাক্কা জাম করবে, হল্ট করবে, তারা ধর্মঘটকে সমর্থন করে প্রতিবাদ করবে, এবং নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করবে, শ্রমকোট পোড়াবে, এবং তারা ইনকলাব জিন্দাবাদ করবে। এই লড়াই চলবে, 12ই ফেব্রুয়ারি শেষ হবে না। এই যে পুঁজিবাদী ব্যবস্থায় যে শোষণ ব্যবস্থা, আজকে আরো যে আক্রমণ নতুন নতুন করে নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস এর হাত ধরে ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, তা ভারতবর্ষের শ্রমিক শ্রেণী মেনে নেবে না। তাই শ্রমিকরা লড়াইতে রাস্তায় নেমেছে, শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছে গোটা দেশের কৃষক, খেতমজুর, এবং আমাদের দেশের অন্যান্য মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, ছাত্র, যুব, মহিলা, সমাজের অন্যান্য অংশের মানুষ। সংযুক্ত কিষাণ মোর্চা ঘোষণা করেছে
যে কলকারখানায় শ্রমিকরা যখন ধর্মঘট করবে, গোটা দেশে সাধারণ ধর্মঘট হবে, তখন গোটা গ্রাম ভারতে সেদিন কৃষকরা খেতে খামারে তারা নামবে না, তারাও মিছিল করবে, মিটিং করবে, ইনকলাব জিন্দাবাদ করবে। এবং আমাদের রাজ্যে একইভাবে পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে সেদিন মিছিল হবে, মিটিং হবে, কৃষকরা খেতমজুররা সেদিন জমিতে নামবে না, কাজ হবে না, কলকারখানায় শ্রমিকরা কাজ করবে না, গেটে গেটে পিকেটিং হবে। গোটা রাজ্যে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, যারা হকার, যারা মুটিয়া, যারা নির্মাণ শিল্পের শ্রমিক, যারা টালি ইটভাটার শ্রমিক, যারা বিড়ি শ্রমিক, আরো যারা আছে, তারা এই ধর্মঘটে তারা সামিল হবে, তারা মিছিল করবে, মিটিং করবে, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তারা জনমত তৈরি করবে, শ্রমিকদেরকে সংগঠিত করবে, প্রতিবাদ করবে। তার প্রস্তুতি সর্বত্র চলছে, সারা দেশে চলছে, আমাদের রাজ্যেও চলছে। এবং আগামী 12 তারিখে আমাদের রাজ্যে এভাবেই শিল্পক্ষেত্রে, পরিষেবা ক্ষেত্রে ধর্মঘট হবে এবং সারা দেশে সাধারণ ধর্মঘট হবে। এই ধর্মঘটকে সফল করার জন্য আমরা সবাইকে অনুরোধ করব। প্রশ্ন এসছে 9 জুলাইয়ের ধর্মঘট, তারপরে আবার কেন ধর্মঘট? পুঁজিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে এই লড়াই যতদিন পর্যন্ত শ্রমিক শ্রেণী জয়লাভ না করবে, শোষণের বিরুদ্ধে এই লড়াই চলবে। শোষণ, অত্যাচার তার অবসানের জন্য এবং শোষণহীন সমাজতন্ত্রের জন্য, শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে লড়াই, সেই লড়াই অব্যাহত থাকবে। এখানে একইভাবে বিভিন্ন শিল্পে, কলকারখানাতে, আমাদের রাজ্যে চা বাগানে ধর্মঘটের প্রস্তুতি চলছে। এখন চা বাগানের শ্রমিকরা সাধারণভাবে কাজকর্মে, প্রোডাকশনের এখন লিন পিরিয়ড, এই সময়টা কাজকর্ম বন্ধ আছে, কিন্তু সেখানে চায়ের পাতা তোলা বন্ধ থাকলেও চায়ের বাগানে কিছু কাজ থাকে, যা শ্রমিকরা সেদিন চা বাগানে কাজ করবে না। একইভাবে চটকল আমাদের রাজ্যে আরেকটা বৃহত্তম শিল্প ক্ষেত্র, যেখানে লক্ষ লক্ষ শ্রমিকরা চটকলে ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছে, সর্বাত্মক ধর্মঘট হবে। একইভাবে আমাদের কয়লা খনি, আমাদের ইস্পাত কারখানা, আমাদের বিদ্যুৎ শিল্পের শ্রমিকরা, আমাদের বন্দর শিল্পের শ্রমিকরা, আমাদের ইঞ্জিনিয়ারিং শিল্পের সমস্ত শ্রমিকরা, হলদিয়া শিল্পাঞ্চল, ব্যারাকপুর শিল্পাঞ্চল, হাওড়া হুগলি শিল্পাঞ্চল, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল, সর্বত্র ব্যাপক প্রচার চলছে যে 12 তারিখে ধর্মঘটকে সর্বাত্মক করতে হবে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের এই মালিক তোষণকারী, শ্রমিক স্বার্থ বিরোধী এই শ্রম আইনকে বাতিল করতে হবে, এই দাবিতে আমাদের প্রচার চলছে। আমরা বিশ্বাস করি যে পশ্চিমবাংলা তার ঐতিহ্য অনুযায়ী ধর্মঘটকে আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষ সফল করবেন এবং কেন্দ্রের যে মালিক তোষণকারী, পুঁজিপতিদের কাছে আত্মসমর্পণকারী যে কেন্দ্রের বিজেপি সরকার, সেই সরকারের কাছে হচ্ছে বার্তা পাঠাবেন যে হয় এই নীতি বদলাও, শ্রমকোড বাতিল করো, নাহলে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী কেন্দ্রের এই শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, দেশ বিরোধী সরকারকে বদলে দেবে। নমস্কার। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।